ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক রাজশেখর বসুর লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো গল্পটির নাম গুরু বিদায়। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। বৈকালিক প্রসাধনের পর মানিনী দেবী একটি বড় আরশির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গশোভা নিরীক্ষণ করিতেছেন। এমন সময় একজোড়া গোফের প্রতিবিম্ব তাহার কাঁধের উপর ফুটিয়া উঠিল। উক্ত গোফের মালিক তাহার স্বামী রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট, বেলিয়াঘাট। মানিনী একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় না ফিরাইয়াই বলিলেন, কি সুখেই যে মোটা হচ্ছি। বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া বলিলেন, কেন, সুখের কমটাই বা কি, অমন যার স্বামী। মানিনী যদি সামান্য পাড়া গেয়ে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন, পোড়া কপাল অমন স্বামীর। কিন্তু তাহার বাক সংযম অভ্যাস আছে, সেজন্য বলিলেন, স্বামী তো খুবই ভালো, আমি যে মন্দ। কথার ধারা গহন অরণ্যের দিকে মোড় ফিরিতেছে দেখিয়া বংশলোচন নিপুণ সারথীর ন্যায় বলিলেন, কি যে বলো তা ঠিক নেই, কিসের অভাব তোমার, হুকুম করলেই তো হয়। মানিনী এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বয়স তো বেড়েই চলেছে, ধর্মকর্ম কিছুই হলো না। বংশলোচন বলিলেন, কেন, এই যে 8 বৎসর গয়া কাশী বৃন্দাবন আগ্রা দিল্লি করে এলে। ভারী তো, তার ফল আর কদিন টিকবে, ইচ্ছে হয় মন্তর টন্তর নেই। তা বেশ তো, সে তো খুব ভালো কথা, আমি চাটুর্যে মশাইয়ের সঙ্গে এখনই পরামর্শ করছি। কিন্তু বংশলোচনের মন বলিতে লাগিল যে কথাটি মোটেই ভালো নয়। ইহাদের 22 বৎসর ব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে, কিন্তু বংশলোচনের প্রাধান্য এ পর্যন্ত মোটামুটি বজায় আছে। পত্নীর গুরু ভক্তি যদি প্রবলা হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে? গুরু যদি কেবল অখণ্ড মণ্ডলাকারে পদটি দেখাইয়া দিয়া ক্ষান্ত হন তবে কোনো আপত্তির কারণ থাকে না, কিন্তু গুরু যদি নিজেই ওই পদটি দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা। মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না। তবে এক হিসাবে তাহার পত্নীর এই নূতন শখটি নিরাপদ। মানিনী দেবী অত্যন্ত একগুঁয়ে মহিলা। যদি দেশের বর্তমান হুজুগের বসে তাহার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাহিবার ঝোঁক হইত তবে বংশলোচনের মান ইজ্জত অনারারি হাকিমি কোথায় থাকিত? তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কি বলিতেন? মোটের উপর দেশভক্তির চেয়ে গুরু ভক্তিতে ঝঞ্ঝাট ঢের কম। বংশলোচন বৈঠকখানায় আসিয়া তাহার অন্তরঙ্গগণের নিকট পত্নীর অভিলাষ ব্যক্ত করিলেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় বলিলেন, বৌমার সংকল্প অত্যন্ত সাধু, তবে একটি সদ্গুরু দরকার। তোমাদের পৈতৃক গুরুর কুলে কেউ বেঁচে নেই? বংশলোচন বলিলেন, শুনেছি একটি গুরুপুত্র আছেন, তিনি থিয়েটারের আবদালা সাজেন। রাধা মাধব। আচ্ছা, আমাদের গুরুপুত্রটিকে একবার দেখলে পারো। সেকেলে মানুষ শাস্ত্রটাস্ত্র জানেন না বটে, কিন্তু পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন রাধা মাধব। উকিল বিনোদবাবু বলিলেন, চাটুর্যে মশাই, আপনি এখনো সত্য যুগে আছেন। আজকাল আর সেকেলে গুরুর চলন নেই, যিনি বছরে 2 শিষ্য বাড়ি পায়ের ধুলো দেন আর 5 সের চাল 5 পো চিনি গোটা 10 টাকা লাট্টু মার্কা থান ধুতিতে বেঁধে প্রস্থান করেন।
এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মনে খুশি হয়, বচন শুনলে প্রাণ আনচান করে। বংশলোচনের ভাগ্নে উদয় বলিল, মামা বাবু, যদি মামিকে মুরগি ধরাতেন তবে আর এসব খেয়াল হতো না। তাই জন্যই তো আমার শাশুড়ি মন্তর নিতে পারছেন না। চাটুজ্জে বলিলেন, ছাই জানিস উদো, উপেন পালের নাম শুনেছিস? সেবার মধুপুরে গিয়ে দেখলুম প্রকাণ্ড বাড়ি, 10 বিঘে বাগান, 10টা গাই, 1 পাল মুরগি। রাজশ্রীর চালে থাকেন। ঘরের তরি তরকারি, ঘরের দুধ, ঘরের মুরগি, সস্ত্রীক ধর্ম আচরণ করেন। সঙ্গে 4 জন গুরু হামেহাল হাজির, নিজের 2 জন আর স্ত্রীর 2 জন। উপযুক্ত গুরু কে আছেন এই লইয়া অনেকক্ষণ আলোচনা হইল। পর্বতবাসী সন্ন্যাসী, আশ্রমবাসী মহারাজ, স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা, বৈজ্ঞানিক মহাপুরুষ, উদারপন্থী আধুনিক সাধু, অনেকের নাম উঠল। কিন্তু মুশকিল, এই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন, গৃহিণীর হয়তো তাহাকে পছন্দ হইবে না। এমন সময় বংশলোচনের শালা নগেন দোতল্য হইতে নামিয়া আসিয়া বলিল, আপনারা আর মাথা ঘামাবেন না, দিদি গুরু ঠিক করে ফেলেছেন। বংশলোচন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কে? বালিগঞ্জের খোলবিদং স্বামী। আচ্ছা, সুন্দর গাইতে পারেন, চেহারাটিও তেমন। বয়সে এই জামাইবাবুর চেয়ে কিছু কম হবে। শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ভাব ছিল। টেনিস খেলতে খেলতে কতবার অজ্ঞান হয়ে পড়তেন। সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার। তারপর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন। এখন তার প্রায় 200 শিষ্য, 400 শিষ্যা। একবারে সব ঠিক হয়ে গেছে নাকি? ওহো, দিদি তাতে চালাক আছেন। কাল স্বামীজিকে নিয়ে আসছি, এখানে হপ্তাখানেক জাঁকড়ে থাকবেন, যাকে বলে প্রবেশন। তারপর দিদির যদি ভক্তি টক্তি হয় তবে মন্তর নেবেন। চাটুজ্জে মশাই বলিলেন, অতি উত্তম ব্যবস্থা। গুরুটি সন্ধান দিলে কে? নগেন বলিল, আমি দিয়েছি। আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি, আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন। পরদিন খোলবিদং স্বামীর শুভাগমন হইল। সঙ্গে কেবল একটি কমণ্ডলু আর একটি বড় সুটকেস। নগেন মিথ্যা বলে নাই। টকটকে গৌর বর্ণ, চাঁচড় ঝাঁকড়া চুল, মধুর কণ্ঠস্বর, চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলুঢুলু ভাব। 600 শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয়। মানিনী দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবী গুরুদেবের সেবার আয়োজন করিতে লাগিলেন। স্বামীজির নিত্যকর্ম পদ্ধতি একেবারে ধরা বাঁধা। সকালবেলা অনুপান সহ 3 পাথরবাটি চা, দ্বিপ্রহরে পবিত্র অন্ন ব্যঞ্জন, তাহার পর ঘণ্টা 3-4 যোগনিদ্রা, বিকালে নানা প্রকার ফলমূল মিষ্টান্ন, পুনর্বার চা, সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্ম ব্যাখ্যা, সঙ্গীত ও ঘুমুর পড়িয়া ভাব নৃত্য, রাতে সাত্ত্বিক লুচি, পোলাও, কালিয়া। মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে। নভেল পড়া, লেশ বোনা, ছাঁটা পশমের আসন তৈয়ারি প্রভৃতি সাংসারিক কার্যে আর তাহার মন নাই। প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করিলেন। দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন। তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন খলবিদঙের চর্বিত আকের ছিবড়া মানিনী পরম ভক্তি সহকারে চুষিতেছেন। বংশলোচন বারবার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন, সর্বং খল্লিদং ব্রহ্ম, এই সমস্তই ব্রহ্ম। কিন্তু মন প্রবোধ মানিল না। ব্রহ্ম নিখিল চরাচরে থাকিতে পারেন, কিন্তু আকের ছিবড়ায় থাকিবে কোন দুঃখে? এ কথা মনে করিতেই চিত্ত বিদ্রোহী হয়, পিত্ত চটিয়া ওঠে। ছি ছি বলিলে যথেষ্ট বলা হয় না, তোবা তোবা বলিতে ইচ্ছা করে। চাটুজ্জে মহাশয় শুনিয়া বলিলেন, তাই তো, বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই নগেনটাই যত নষ্টের গোড়া।
দেশি ঠাকুর মশাই, তোর দিদির মনে না ধরে তো একটা জটাধারী গাঁজাখোর আনলেই তো পারতিস। নগেন বলিল, বারে, আমি কেমন করে জানবো যে দিদির অত ভক্তি হবে? বংশলোচন কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এখন কি করা যায়? বিনোদ বলিলেন, একটা ভৈরবী টৈরবী ধরে এনে তুমিও সাধনা শুরু করো, বিষে বিষক্ষয় হয়ে যাক। আর যদি সাহস থাকে তবে গিন্নিকে মনের কথা খুলে বলো, খলবিদংকে অর্ধচন্দ্রং দাও। নগেন বলিল, তাহলে দিদি ভয়ঙ্কর চটবে। কথাটা ভয়ঙ্কর সত্য। পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়া সহজ কথা নয়। বংশলোচন আকুল চিন্তা সাগরে হাবুডুবু খাইতে লাগিলেন। এমন যে বিচক্ষণ চাটুর্যে মহাশয় আর তীক্ষ্ণ বুদ্ধি বিনোদ উকিল, ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায় খুঁজিয়া পাইতেছেন না। হায় হায়, কে তাহাকে রক্ষা করিবে? ভগবানের উপর নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকা ভিন্ন গত্যন্তর নাই। মানিনী মনস্থির করিয়া ফেলিয়াছেন, খলবিদংকেই গুরুত্বে বরণ করিবেন। কাল সকালে দীক্ষা। বাড়ির পূর্ব দিক সংলগ্ন যে মাঠটি আছে তাহাতে একটি বেদী রচনা করিয়া চারিদিকে ফুলের টব দিয়া সাজানো হইয়াছে। আজ বৈকালে খলবিদং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন। বংশলোচন, চাটুর্যে, বিনোদ ইত্যাদি পিছনে পিছনে আছেন। মানিনীও একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন। খলবিদং গুনগুন করিয়া গান করিতে করিতে পায়চারি করিতেছেন। এমন সময় তাহার নজরে পড়িল, মাঠের শেষ দিকে একটি বৃহদাকার ছাগল তাহাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করিতেছে। এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত। সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারিশ অবস্থায় কুড়াইয়া পাইয়া বাড়িতে আনেন। সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে। এখন তাহার নবীন যৌবন। লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এ বয়সে তাহাকে তরুণ বলা চলিত, কিন্তু সে অযত্বের অভিশাপ লইয়া জন্মিয়াছে, তাই লোকে তাহাকে বলে বোকা পাঁঠা। খলবিদং স্বামী লম্বকর্ণকে দেখিয়া প্রসন্ন বদনে বলিলেন, শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি! বেঁচে থাকার যে আনন্দ তা এতে পূর্ণ মাত্রায় বিদ্যমান। প্রাণ শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে। স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসিয়া পড়িলেন এবং এক মুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন, আ তু 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 তু, আ তু 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 তু। লম্বকর্ণ আসিল না। স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে পিছু হটিতে লাগিল। স্বামীজি বলিলেন, আহা অবোধ জীব, কিঞ্চিত ভীত হয়েছে। আমাকে এখনো চেনে না কিনা? তোমরা ওকে তাড়া দিও না। জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা, অগাধ তিতিক্ষা। আ তু 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 তু। লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয়। আসল কথা, প্রথম দর্শনেই খলবিদংয়ের উপর তাহার একটা অহৈতুকী অভক্তি জন্মিয়াছে। আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অহৈতুকী অভক্তি অকস্মাৎ একটা বেয়াড়া বদ খেয়ালে পরিণত হইল। লোকে যাহাই বলুক, লম্বকর্ণ মোটেই বোকা নয়। ছাগল হইলে কি হয়, তাহার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে। লম্বকর্ণ কলেজে পড়ে নাই, পাশ করে নাই, তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথাসম্ভব দূর হইতে ধাবমান হওয়াই যুক্তিসঙ্গত। আরো জানা আছে যে তাহার দেহের 1.5 মণ মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়া গুণ করা হয় তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয় তাহার ধাক্কা সামলানোটা মানুষের অসাধ্য। কিছুদূর পিছু হটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল। তাহার পর
ঘাড় নিচু করিয়া শিং বাঁকাইয়া স্বামীজির নধর উদর নিশানা করিয়া নক্ষত্র বেগে সম্মুখে ছুটিল। স্বামীজির মুখে প্রসন্ন হাসি তখনও লাগিয়া আছে, কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিয়া উঠিল, কিন্তু কার সাধ্য রোধে তার গতি। নিমেষের মধ্যে লম্বকর্ণের প্রচন্ড গুতা ধাঁই করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল। খলবিদং একবার মাত্র বাবা গো বলিয়া ডিগবাজি খাইয়া ধরাশায়ী হইলেন। ডাক্তারবাবু বলিলেন, শুধু বড়ি কম্প্রেস, পেট ফুটো হয়নি, চোটও বেশি লাগেনি, তবে শকটা খুব খেয়েছেন। একটু পরেই উঠে বসতে পারবেন, তখন আবার 2 ড্রাম ব্র্যান্ডি। ব্যথাটা সারতে দিন-15 লাগবে। ডাক্তার অত্যুক্তি করেন নাই। কিছুক্ষণ পরেই খলবিদং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন। বলিলেন, ছাগলটা গেল কোথায়? বিনোদবাবু বলিলেন, সেটাকে বেঁধে রাখা হয়েছে, আপনার কোনো ভয় নেই। স্বামীজি বলিলেন, ভয় আমি কোনো শালার করি না, কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে, ওটা মূর্তিমান পাপ। বিনোদবাবু বলিলেন, বলেন কি মশাই, আপনারা হলেন করুণার অবতার। পাপীকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথা? আর লম্বকর্ণের স্বভাবটা তো হিংস্র নয়। আজ বোধহয় হঠাৎ কিরকম ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়। কি বলেন ডাক্তারবাবু? উদয় বলিল, বউ আজ ওকে একচড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে, তাইতে বোধ হয়। খলবিদং ভ্রুকুটি করিয়া বলিলেন, ওসব আমি শুনতে চাই না। এ বাড়িতে দুজনের স্থান নেই, হয় আমি নয় ওই বেটা। বংশলোচন দুরু দুরু বক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন, কি বলো, ছাগলটাকে তাহলে বিদায় করা যাক? মানিনী সবেগে ঘাড় নাড়িয়া বলিলেন, বাপরে, সে আমি পারবো না। এই কথা বলিয়াই তিনি শটান দোতলায় গিয়ে হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের একজোড়া ছেঁড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন। খলবিদং বলিলেন, তাহলে আমি বিদায় হই। চাটুজ্জে মহাশয় স্বামীজির পিঠে হাত বুলাইয়া বলিলেন, যা বলেছ দাদা, এই নির্বান্ধবপুরে দুশ্মনের হাতে কেন প্রাণটা খোয়াবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে। এসো এসো এসো, আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগিলেন, স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস।